ড্রামার শুরুতে আমাদের ড্রামার নায়িকা সোয়ানকে দেখানো হয়, যে কিনা একজন ইমমর্টাল দেবী ছিল। সে তার জাদু ব্যবহার করে সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে মারা যায় এবং তার আত্মা একটা মেয়ের শরীরের মধ্যে প্রবেশ করে। সোয়ানের জ্ঞান ফিরলে সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে সে এখন কোথায় চলে এসেছে। তাই সোয়ান ম্যাজিক ইউজ করতে শুরু করে আর সে জানতে পারে সে একটা নোবেলের মধ্যে চলে এসেছে। সোয়ান আস্তে আস্তে বুঝতে পারে এই নোবেলের ফিমেল ক্যারেক্টারের মধ্যে সে চলে এসেছে, যে মেয়েটার নামও সোয়ান ছিল। আর সোয়ান যখন ছোট ছিল তখন থেকে সে এতিম ছিল। আর তার বয়স যখন 4 বছর ছিল, ওয়েন পরিবার তখন তাকে দত্তক নিয়েছিল। আসলে ওয়েন পরিবারের আসল মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল আর তারা সোয়ানের রক্ত ইউজ করার জন্য তাকে দত্তক নিয়েছিল। সোয়ান যখন বড় হয় তখন সে জানতে পারে যে ওয়েন পরিবার তাদের মেয়েকে বাঁচানোর জন্য তাকে দত্তক নিয়েছিল আর তারা তাকে ইউজ করছিল। তাই সে তার দত্তক নেওয়া বোনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনের ক্রাশ ইয়ানকে ড্রাগ দিয়ে তার সাথে রাত কাটিয়ে ফেলেছিল, যাতে সে ব্ল্যাকমেল করে ইয়ানকে বিয়ে করতে পারে। আর অন্যদিকে ইয়ান আর ইয়ানের পরিবার এসব কিছুর জন্য তাকে একেবারে পছন্দ করতো না। বর্তমানে সোয়ান ভাবছিল এই মেয়েটা একটু রেগে কত কিছুই না করে ফেলেছে, তার জীবনই তো বরবাদ করে ফেলেছে। তার সামনে ইয়ান ছিল। ইয়ান সেখানে সোয়ানকে বলতে শুরু করে, তুমি কি ভেবেছো তুমি আমাকে ড্রাগ দিয়ে দিবে কারণে আমি তোমাকে টাচ করব? একদমই না। এখানে সোয়ানের মাথা দিয়ে তো রক্ত পড়ছিল আর তার মাথা ঘুরছিল, তাই সে সবার আগে ম্যাজিক ব্যবহার করে নিজেকে ঠিক করে। সেখানে ইয়ান তো এই সব কিছু দেখে অনেক বেশি শকড হয়েছে আর ভাবতে শুরু করে আমি কি সব কিছু কল্পনা করছি। সোয়ান যখন ইয়ানকে দেখে সে তার মধ্যে কালো ধোঁয়া দেখতে পাচ্ছিল। সোয়ান তার দিকে তাকিয়ে তার ফিউচার দেখতে শুরু করে আর ভাবতে শুরু করে কিছুদিনের মধ্যেই তার একটা অ্যাক্সিডেন্ট হবে, সে মারা যাবে না কিন্তু সে ডিসেবল হয়ে যাবে। ইয়ান তো এই সব কিছু শুনে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এসব কি বলছো? সোয়ান তাকে বলতে শুরু করে, আমি তো কোনো কিছুই বলিনি। ইয়ান তো ভাবতে শুরু করে সে তো তার মুখ দিয়ে কোনো কিছুই বলেনি, তাহলে কি আমি তার মনের কথা বুঝতে পারছি? সোয়ান তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার উপরে চিল্লাচ্ছ, আমি তো তোমার ব্যাপারে ভালোই ভাবছিলাম। আর সে মনে মনে ভাবতে শুরু করে, থাক, তার ব্যাপারে আমার চিন্তা করার কোনো দরকার নেই। সে ডিসেবল হওয়ার 1 বছর পর নিজেই সুইসাইড করে নিবে, তার আগে ভালো হবে যদি আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নেই। ইয়ান তাকে বলতে শুরু করে, তুমি কি ভেবেছো তুমি এরকম নাটক করবে আর আমি তোমার কথাই বিশ্বাস করব? ইয়ান সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে কল করতে শুরু করে আর তাকে সেখানে আসতে বলছিল। আর সে আমাদের নায়িকাকে বলতে শুরু করে, তুমি চুপচাপ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যেও, না হলে কিন্তু আমি তোমাকে ক্ষতিপূরণ দিব না, তখন তুমি কোনো কিছুই পাবে না। সোয়ান তো রাজি হয়ে যায় আর তাকে আঙুল দেখিয়ে বলতে শুরু করে, আমি এত টাকা চাই। ইয়ান তাকে বলতে শুরু করে, 100 মিলিয়ন টাকা, ঠিক আছে আমি রাজি, কিন্তু ডিভোর্সের পরে আমার কাছ থেকে তুমি দূরে থাকবে। সোয়ান তো খুশি হয়ে ভাবতে শুরু করে, আমি তো 1 মিলিয়ন টাকার কথা বলেছিলাম, সে 100 মিলিয়ন দিতে রাজি হয়ে গেছে। এখন তো এতগুলো টাকা পেলে আমি অনেক বেশি বড়লোক হয়ে যাব। আর এই টাকাগুলো দিয়ে তার থেকে বেশি কিউট এবং হ্যান্ডসাম একজন স্বামী আমি খুঁজে নিব। তার মনের সব কথা ইয়ান শুনতে পারছিল আর তার অনেক বেশি রাগ উঠছিল। সোয়ান তো খুশি হয়ে তার হাত বাড়িয়ে দেয় আর তার কাছ থেকে টাকা চাইতে শুরু করে। ইয়ান তো রেগে তাকে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কথা বলে সে চলে যায়। সেখানে সোয়ানের তো অনেক বেশি রাগ উঠছিল আর সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল আর ভাবছিল তার কাছ থেকে টাকা নিতে হবে, তাই নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু সে নিজেকে একেবারে কন্ট্রোল করতে পারে না আর তাকে একটা লাথি দিয়ে বসে। ইয়ান রেগে তাকে কিছু বলতেই যাবে, তখন আমাদের নায়িকা তাকে বলতে শুরু করে, আমি ইচ্ছে করে করিনি। ইয়ান তখন কোনো কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। তারপর সে যখন লিফটে ছিল সেখানে আমাদের নায়িকাও ভেতরে ঢুকে যায়। সোয়ান তো এলিভেটর দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর সে ইয়ানকে জড়িয়ে ধরে ভাবতে শুরু করে এখানে কি কোনো মনস্টার আসছে। অন্যদিকে এলিভেটরে থাকা সবাই তো বলতে শুরু করে তারা দুজন একে অপরকে হাগ করছে। ইয়ান তখন সোয়ানকে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। সোয়ান তাকে বলতে শুরু করে, তোমার কি হয়েছে? ড্রাগের প্রভাব কি এখনো কমেনি? আর সে ম্যাজিক করে তাকে ঠিক করতে শুরু করে। তারপরও সেখানে ইয়ান তার সাথে কোনো কথাই বলে না, গাড়ির ভেতরে চলে যায় আর ড্রাইভারকে বলে গাড়ি চালাও। সোয়ান তো বলতে শুরু করে, আমাকেও ভেতরে নাও, কিন্তু সে গাড়ি স্টার্ট করে ফেলে। তখন সেও সাথে সাথে দৌড়াতে শুরু করেছিল। সেখানে সোয়ান তো অনেক জোরে জোরে দৌড়াচ্ছিল, একেবারে গাড়ির পাশে পাশে দৌড়াচ্ছিল। এসব দেখে তো আমাদের নায়ক একেবারে শকড হয়ে যায় আর সে সোয়ানের উপরে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার পিছু কেন করছো? তুমি যদি এরকম করো তাহলে 100 মিলিয়ন টাকা আমি তোমাকে ক্ষতিপূরণ হিসেবে দিব না। সোয়ান তাকে বলতে শুরু করে, ঠিক আছে আমি তোমাকে ফলো করব না, কিন্তু আমাকে ভেতরে বসতে দাও। ইয়ান তখন গাড়ি থামায়, তারপর সে ভেতরে বসতে শুরু করে আর সে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে প্রথমবার গাড়িতে বসেছিল। সোয়ান তো ভাবতে শুরু করে, এই যুগের ক্যারেজ তো অনেক বেশি ভালো। ইয়ান তার কথা শুনে ভাবছিল তার কি হয়েছে। তখন ইয়ানের ফোন আসতে শুরু করে। সে তো সোয়ানকে বলতে শুরু করে, আমার ফোন উঠিয়ে আমাকে দাও। সোয়ান তো কোনো কিছুই বুঝতে পারে না। তখন সেখানে আমাদের নায়ক
নিজেই আসছিল ফোন নেওয়ার জন্য। তারা অনেক কাছাকাছি চলে আসে। সোহান তাকে থাপ্পড় দিয়ে বসে। ইয়ান তাকে রেগে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সোহান তাকে বলতে শুরু করে, এখন যেহেতু আমাদের ডিভোর্স হচ্ছে তাহলে তুমি কেন আমার কাছাকাছি আসছিলে? তুমি আমাকে সেডুস করেছিলে। ইয়ান তাকে বলতে শুরু করে, সব দোষ তোমার, তুমি আমাকে প্রথম ড্রাগ দিয়েছিলে। সোহান তো রেগে ভাবতে শুরু করে, সে তো অনেক বেশি রাগী, কি জানি এই মেয়েটা কেন তাকে বিয়ে করেছিল। ড্রাইভার তো সোহানকে বলতে শুরু করে, বসের ওপর এত বেশি রেগে যাবেন না, সে এতটাও খারাপ না। সোহান তো খুশি হয়ে ড্রাইভারকে বলতে শুরু করে, আপনি অনেক ভালো একজন মানুষ। তারপর সে ড্রাইভারকে দেখে ভবিষ্যৎবাণী করতে শুরু করে। আর সে ড্রাইভারকে বলতে শুরু করে, আপনার ওয়াইফ আপনাকে চিট করেছে, তাছাড়া যে মেয়েকে আপনি পালন পোষণ করছেন সে মেয়ে আপনার না। ইয়ান তো রেগে যায়, তাকে বলতে শুরু করে, ড্রাইভার আঙ্কেল অনেক বেশি ভালো, তাছাড়া তার ওয়াইফ অনেক বেশি ভালো তার সাথে, তাহলে তুমি না জেনে কিভাবে এসব কিছু বলতে পারো? দেখো আমি তোমার ফালতু কথা আর শুনতে পারবো না, তুমি এখনই গাড়ি থেকে বের হও। সোহান তো বলতে শুরু করে, চলে যাব, কিন্তু তার আগে আমাকে আমার 100 মিলিয়ন টাকা দাও। আমি সত্যি কথা বলছি, কালকে ডিভোর্সের জন্য আমি তোমার সাথেই যাব। আমি আমার ওয়াদা একেবারেই ভঙ্গ করব না। ইয়ান তো সেখানে চেকে সাইন করতেই যাবে, সেখানে আমাদের নায়িকা মনে মনে ভাবতে শুরু করে, এভাবে তো আমি ভালো হয়ে তার ভালোই চাইছিলাম। আমি তো তার জীবন বাঁচিয়ে তাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু সে তো আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। সে আমাকে তাড়াতাড়ি করে আমার টাকাগুলো দিয়ে দেয়, তারপর তারা যাই হয়ে যাক না কেন আমার কোনো কিছুই যায় আসে না। রাস্তায় গিয়ে নিজের অ্যাক্সিডেন্ট করাক আর না করাক এসব কিছু আমার দেখার বিষয় না। তার কথা শুনে ইয়ান তো ভয় পেয়েছে আর ভাবতে শুরু করে, তার কথা যদি সত্য হয় তাহলে সত্যি তার অ্যাক্সিডেন্ট হবে, তাই সে চেকের মধ্যে সাইন করে না। ইয়ান তাকে বলতে শুরু করে, আমার হাত অনেক বেশি কাঁপছে, এখন আমি সাইন করতে পারবো না। আর সে ড্রাইভারকে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতে বলছিল, সেখানে আমাদের নায়িকা ভাবতে শুরু করে, সে সত্যি আমার কথা বিশ্বাস করেছে। আসলে সে তাকে আগেই বলেছিল এই রাস্তা দিয়ে গেলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সে আগে বিশ্বাস করেনি, কিন্তু এখন সে বিশ্বাস করেছিল। অন্যদিকে ইয়ান আর সোয়ান দুজনেই একটা হসপিটালে এসেছিল, সেখানে এসে ইয়ান দেখতে পায় সেই জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেকেই সেখানে ভর্তি হচ্ছে, সবার অবস্থা অনেক বেশি খারাপ। ইয়ান তো ভাবতে শুরু করে, সে মনে মনে যা ভেবেছিল তা তো সত্য বের হলো, তার কারণে আজকে আমার জীবন বেঁচে গেছে। ড্রাইভার যখন এই সব কিছু দেখতে পায় সে তখন বলতে শুরু করে, ম্যাডাম আপনি কি ভবিষ্যৎবাণী করতে পারেন? সোয়ান তো ড্রাইভারকে বলতে শুরু করে, আপনার ওয়াইফ ভাবছে আপনি আজকে বেশি কাজ করবেন, তাই বাড়িতে দেরি করে ফিরবেন, এ কারণে সে তার প্রেমিককে তার বাড়িতেই ডেকেছে। আপনি যদি এখন সেখানে যান তাদেরকে হাতে নাতে ধরতে পারবেন। তাছাড়া তুমি তোমার মেয়ের ডিএনএ টেস্ট করালেই জানতে পারবে সে তোমার মেয়ে কিনা, কারণ আমি তো বলেই দিচ্ছি সে মেয়ে তোমার না। ড্রাইভার যখন এইসব কথা শুনতে পায় তখন সে দেখার জন্য তাড়াতাড়ি করে দৌড় লাগায়। ইয়ান ও সোয়ানকে বলতে শুরু করে, তুমি কি সত্যি ভবিষ্যৎবাণী করতে পারো? তখন সোয়ান তাকে বলতে শুরু করে, হ্যাঁ, তোমার শুধু একটাই কাজ, তুমি আমাকে টাকা দিবে, তাহলে আমি তোমার ভবিষ্যৎ তোমাকে বলে দিব, তাই আমাকে তাড়াতাড়ি করে টাকা দাও। ইয়ান তাকে কোনো কিছুই বলে না, সে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে শুরু করে। সোয়ান তো ইয়ানের হাত দেখে ভাবতে শুরু করে, তার হাত আর আমার হাত একটা লাল সুতা দিয়ে বাঁধা, বিয়ের কারণে আমাদের শুধু একসাথে বেঁধে গেছে, এ কারণে 1 বছরের মধ্যে আমি তাকে ডিভোর্স দিতে পারবো না। ইয়ানকে যেহেতু ড্রাগ দেওয়া হয়েছিল, ডাক্তার তখন ইনজেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ান তো সোয়ানের দিকে তাকিয়েছিল, তাই সোয়ান তাকে বলতে শুরু করে, আমাকে কি দেখছো, আমি তোমাকে ড্রাগ দেইনি, এটার মধ্যে অন্য কোনো মাস্টার মাইন্ড আছে। তখনই কান্না করতে করতে ড্রাইভার আসে আর বলতে শুরু করে, আপনি যা বলেছেন তাই সত্য হয়েছে, সে মেয়ে আমার নিজের মেয়ে না, আমার ওয়াইফ আমাদের বাড়ির প্রতিবেশীর সাথে আমাকে চিট করেছিল, আর সে বাচ্চা তার। ইয়ান তো শকড হয়ে সোয়ানকে দেখতে শুরু করে। সোয়ান তাকে বলে, তুমি আমাকে কি দেখছো? ইয়ান তো ভাবতে শুরু করে, এর মানে সে আমার ব্যাপারে যা যা বলবে সে সবকিছুই সত্যি হবে। সে তো আগে বলেছিল আমার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আর অনেক খারাপভাবে আমার মৃত্যু হবে, এসব কি সত্য হবে? তখনই সেখানে ইয়ানের মা এবং তার ছোট ভাই চলে আসে, এসে সে বলতে শুরু করে, এই মেয়ের কারণে আপনি বারবার আঘাত পাচ্ছেন, ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাকে ডিভোর্স দিয়ে দিন। সোয়ান তো ইয়ানের ভাইকে দেখে ভাবতে শুরু করে, এ ছেলে তো খুব শীঘ্রই মারা যেতে চলেছে, তা অনেক খারাপভাবে সে মরবে। ইয়ানের ভাই লি তার কথা বুঝতে পারে আর তাকে বলতে শুরু করে, তুমি আমার ব্যাপারে এসব কি বলছো? সোয়ান তাকে বলতে শুরু করে, কি ফালতু কথা বলছো, আমি তো কোনো কিছু বলিনি। আর সে তো ইয়ানের মায়ের ব্যাপারেও ভাবতে শুরু করে আর ভাবে, ইয়ানের মায়ের অসুখ যখন আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে, সে একেবারে লাস্ট স্টেজে পৌঁছে যাবে, তখন সে জানতে পারবে সে ক্যান্সারে আক্রান্ত, আর তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে আর সে ক্যান্সারে মারা যাবে। ইয়ানের মা তো এসব শুনে অনেক বেশি চিল্লাতে শুরু করে আর বলে, প্রথমে তুমি আমার ছেলেকে অভিশাপ দিয়েছ, এখন আমাকে অভিশাপ দিচ্ছ। সোয়ান তো বলতে শুরু করে, আমি কোনো কিছুই বলিনি, আপনারা ফালতু কথা বলা বন্ধ করেন। আর সোয়ান তো অনেক কিছুই ভাবতে শুরু করে, তারা সব কথাই শুনতে পাচ্ছিল আর বুঝতে পারে, তারা তার মনের কথা বুঝতে পারছিল। সোয়ান তার শাশুড়িকে বলতে শুরু করে, আপনি যখন বাড়িতে যাবেন দেখতে পাবেন আপনার বোন আপনার জন্য চিকেন স্যুপ বানিয়েছে, আপনি কখনোই সে স্যুপ খাবেন না,
কারণ সে আপনাকে অসুস্থ করার জন্য আপনার স্যুপের মধ্যে বিষ মিশিয়েছে। ইয়ানের মা তার কথায় তো বিশ্বাস করে না, কিন্তু তারা যখন বাড়িতে যায় সেখানে তার বোন তাকে বলতে শুরু করে, ভালো সময় এসেছেন, আমি তো আপনার জন্য চিকেন স্যুপ বানিয়েছি। এই চিকেন স্যুপ আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। এই কথা শোনার পর তো ইয়ানের ভাই এবং ইয়ানের মা তারা সবাই শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে সে যা বলেছিল তা তো সত্য হলো। তখন ইয়ানের মায়ের কাছে তার বোন আসে আর বলতে শুরু করে, স্যুপটা খেয়ে দেখুন, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ইয়ানের মা তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর সে স্যুপ খেতে চাচ্ছিল না। সোয়ান তখন সে স্যুপ নিয়ে খেতে শুরু করে। সেখানে সোয়ানের শাশুড়ি ভাবতে শুরু করে সে আমার জীবন বাঁচানোর জন্য নিজে স্যুপ খেয়ে নিল। ইয়ান ভাবতে শুরু করে সে জানতো স্যুপের মধ্যে বিষ মিশানো আছে, তারপরও সে খেয়ে নিল। সোয়ান তো ভাবতে শুরু করে আমি হলাম ইমমর্টাল, এত ছোট জিনিসে আমার কোনো কিছুই হবে না। ইয়ানের আন্টি তো সেখানে ইয়ানের মাকে বলতে শুরু করে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য আরেকটা স্যুপের বাটি নিয়ে আসছি। ইয়ানের মায়ের তো অনেক বেশি খারাপ লাগে আর ভাবতে শুরু করে আমি আমার বোনের এত ভালো করে যত্ন নিচ্ছি, কিন্তু সে আমাকে কেন মারতে চাইছে। ইয়ানকে ইয়ানের মা জিজ্ঞেস করে, তোমার ওয়াইফের আজকে কি হয়েছে? তখন ইয়ান বলতে শুরু করে, আজকে আমারও তাকে অনেক বেশি আলাদা মনে হচ্ছে। ইয়ানের মা তখন তার দুই ছেলেকেই বলতে শুরু করে, এখন থেকে তাকে আর জ্বালাতন করবে না, সে আমাদের পরিবারকে রক্ষা করছে আর সে আমাদের জন্য অনেক ভালো ভাগ্য বয়ে নিয়ে আসবে। তাই কান খুলে শুনে রাখো, তোমাদের মধ্যে কেউই আমার পুত্রবধূকে আর জ্বালাতন করবে না। তারপর সোয়ানকে দেখানো হয় সে মোবাইলে তো অনেকগুলো ছেলের বডি দেখছিল আর ভাবছিল তারা কত বেশি হ্যান্ডসাম। আর আমাদের যুগে তো এই সব কিছু দেখা একেবারেই নিষেধ ছিল। সোয়ান এই সব কিছু দেখছিল, অন্যদিকে আমরা ইয়ানের মা এবং তার ভাইকে দেখতে পাই, তারা লুকিয়ে লুকিয়ে তাকেই দেখছিল আর তার মনের সব কথাই শুনছিল। লি তো ইয়ানকে বলতে শুরু করে, মনে হচ্ছে ভাই ভাবি তোমার প্রতি একেবারেই খুশি না, এই কারণে সে অন্য পুরুষদেরকে দেখছে। তখনই সোয়ান ভাবতে শুরু করে তারা অনেক হ্যান্ডসাম, কিন্তু তাদের থেকেও বেশি হ্যান্ডসাম আমার হাজব্যান্ড, তার ফিগার তো আরও বেশি ভালো। অন্যদিকে সোয়ানের এসব কথা শুনে তো ইয়ান অনেক বেশি লজ্জায় পড়ে যায়, তার মা এবং ভাই সেখান থেকে চলে যায়। ইয়ান তো পেছন থেকে সোয়ানের কাছে আসছিল, সোয়ান তাকে দেখে ভাবতে শুরু করে এখনই সুবর্ণ সুযোগ তাকে সত্যটা জানিয়ে দেওয়ার, যাতে সে জানতে পারে যে আমি তাকে একেবারেই ট্রাক দিইনি। তারপর সে তার বোনকে কল লাগায় আর সে তার বোনের সাথে কথা বলতে শুরু করে আর সেখানে সে জানতে পারে যে আসলে ড্রাগ তার বোনই তাকে দিয়েছিল, কারণ সে ইয়ানকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ইয়ান তো সব কিছু শুনে ফেলে, তখন সে আমাদের নায়িকার বোনকে বলতে শুরু করে, এর মানে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে। তখন তো সেখানে সোয়ানের বোন এসব স্বীকার করতে চায় না, সেখানে সোয়ান তার কল কেটে দেয় আর সে তার হাজব্যান্ডকে বলতে শুরু করে, এখন তো বিশ্বাস করলে আসলে ড্রাগ আমি তোমাকে দেইনি। সোয়ান তো তাকে বলতে শুরু করে, এখন থেকে আমরা নামের স্বামী স্ত্রী, আমি তোমার প্রতি এখন থেকে আর কোনো খারাপ ইন্টেনশন রাখবো না, এটা আমি প্রমিস করলাম। ইয়ান তাকে বলতে শুরু করে, আমি জানি না তুমি এরকম কিভাবে হয়ে গেছো, কিন্তু তুমি যদি এ বাড়িতে থাকার জন্য এরকম হয়ে থাকো তাহলে কোনো লাভ হবে না। সেখানে সোয়ান তাকে বলতে শুরু করে, তোমার যদি আমার বিবরণ ভালো না লাগে তাহলে আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। তখন ইয়ানের ভাই এবং মা চলে আসে আর বলতে শুরু করে, তুমি এখান থেকে যেতে পারবে না। ইয়ানের মা ইয়ানকে বলতে শুরু করে, আমার পুত্রবধূ যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে তুমিও বাড়িতে থাকতে পারবে না। সোয়ান তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, তারা তো আমাকে ঘৃণা করে, তাহলে আজকে কি হলো। ইয়ান তো চিল্লাতে শুরু করে, তখন সোয়ান বলে, আমি এখনই চলে যাচ্ছি। কিন্তু ইয়ানের মা তাকে থামাতে শুরু করে আর বলে, সে তো ফালতু কথা বলছে, তার কথা একেবারেই কান দিও না। সোয়ান তার শাশুড়িকে বলতে শুরু করে, সে চায় না আমি এখানে থাকি, যেহেতু আমার স্বামীই চায় না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর সে তো চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ পড়তে শুরু করে। সোয়ান তো এসব কিছু দেখে বুঝতে পারে সে এখন তাকে ছেড়ে যেতেও পারবে না, সে যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সে মারা যাবে। তাই সে তার শাশুড়িকে বলতে শুরু করে, মনে হচ্ছে সৃষ্টিকর্তাও চায় না আমি এখান থেকে চলে যাই, তাই আমার এখানে থাকতেই হবে। ইয়ানের মা তাকে বলতে শুরু করে, এটা তোমারই বাড়ি, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আর সে তার ছেলেকে বলতে শুরু করে, আমার পুত্রবধূকে একেবারেই জ্বালাতন করবে না, যদি কোনো কিছু করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর যাও, তাকে নিয়ে যাও এবং ভালো ভালো জামা কাপড় কিনে দাও। তার ছেলে তো শুনতেই চাচ্ছিল না, তখন সে অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে। ইয়ান তখন রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে আমি আপনার কথা শুনবো। আর সে সোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে যাবে? সেখানে সে বলতে শুরু করে হ্যাঁ। আর সোয়ান ভাবতে শুরু করে, শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য এখন এই খারাপ হাজব্যান্ডের সাথে আমার থাকতেই হবে। তারপরে সিনেমাদেরকে দেখানো হয় সোয়ানের কাছ থেকে ইয়ান ফোন নিয়ে নেয় আর সে অ্যাপ একেবারেই ডিলিট করে ফেলে আর তাকে বলতে শুরু করে, মনে রাখবে তুমি এখন বিবাহিত মেয়ে, তুমি এরকমভাবে হ্যান্ডসাম ছেলেদের ভিডিও দেখতে পারো না। সোয়ান তো ইয়ানকে দেখে ভাবতে শুরু করে, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু সে মনে হচ্ছে বয়স্ক হয়ে গেছে আর বয়স্কদের মতো ব্যবহার করে। ইয়ান তার কথা শুনে তার শার্ট খুলতে শুরু করে আর তার বডি তাকে দেখাতে শুরু করে। আমাদের নায়িকা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বডি টাচ করতে শুরু করে। ইয়ান তাকে বলতে শুরু করে, তুমি এরকমভাবে আমাকে টাচ করতে পারো না।
আমি তোমার প্রতি একেবারে ইন্টারেস্টেড না। সোহান তখন ভাবতে শুরু করে সে তো অনেক বেশি অহংকারী হয়ে গেছে, আমি তো অনেকগুলো টাকার মালিক হব, তারপর তার থেকেও হ্যান্ডসাম একজনকে খুঁজে নিব। এ কথা ভেবে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে ইয়ানের মা টেস্ট করিয়েছিল আর সে রিপোর্টের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল তার আবার লাস্ট স্টেজের ক্যান্সার হয়ে যায়নি তো। তখনই তাদের কাছে রিপোর্ট চলে আসে, সেখানে তারা জানতে পারে সে এখন ফার্স্ট স্টেজে আছে। এখনই যদি তারা চিকিৎসা শুরু করে দেয় তাহলে তার মা ঠিক হয়ে যাবে। ইয়ানের ভাই তো বলতে শুরু করে ডাক্তার বলেছে এখন যদি চিকিৎসা শুরু করে দেয় তাহলে খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে যাবে, কারণ তার অবস্থা এখন অতটাও খারাপ হয়নি। এ কথা শোনার পর তো ইয়ানের মা অনেক বেশি খুশি হয়েছে আর বলতে শুরু করে আমি এখনই যাচ্ছি, আমার পুত্রবধূকে অনেক ভালো একটা উপহার দিব। ইয়ানের মা তখন তার সব গয়নাগাটি দেখতে শুরু করে আর ভাবছিল সে সোহানকে কি দিবে। আর সে নোটিস করে তার অনেক দামি একটা ডায়মন্ডের রিং সেখানে নেই। লিকে বলে লি তখন বলতে শুরু করে মা আমি সবাইকে একত্র করছি, সবাইকে একত্র করলেই জানা যাবে কে চুরি করেছে। অন্যদিকে সোহান তো জুস খাচ্ছিল, তখনই পেছন থেকে ইয়ানের আন্টি চলে আসে আর সে তাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা তাকে একেবারে পাত্তা দিচ্ছিল না। আন্টি তখন রেগে বলতে শুরু করে তুমি আমাকে অসম্মান করছো, আর সে তাকে থাপড় দিতেই যাবে কিন্তু সে তার হাত ধরে ফেলে। সোহান তারপর আন্টির হাত ছিটকে দেয়, আন্টি তখন নিচে পড়ে যায়। সোহান তো আন্টিকে বলতে শুরু করে আমার উপর হাত ওঠানোর আগে ভেবে নিবে তোমার কি সে যোগ্যতা আছে কিনা। আন্টি তখন অনেক বেশি রাগ দেখাতে শুরু করে, তখনই সেখানে একজন মেয়ে চলে আসে আর বলতে শুরু করে ম্যাডামের একটা দামি জুয়েলারি গায়েব হয়ে গেছে, তাই সবাইকে একত্র করতে বলেছে, তাই তাড়াতাড়ি করে আসুন আপনারাও সবাই সেখানে চলুন। আন্টি তখন সোহানকে টানতে শুরু করে আর বলে সেই চুরি করেছে। ইয়ানের মা তখন মেয়েদেরকে বলে সেখান থেকে চলে যেতে। সেখানে ইয়ান বলতে শুরু করে এখনই নীল ডাউন হয়ে ক্ষমা চাও, তাহলে আমার মা তোমাকে ছেড়ে দিবে। সেখানে আন্টিও বলতে শুরু করে তাড়াতাড়ি করে নীল ডাউন হয়ে ক্ষমা চাও, না হলে তোমাকে কেউই বাঁচাতে আসবে না। সেখানে আমাদের নায়িকা সোহান বলতে শুরু করে আমি কোনো কিছু করিনি, তাহলে কেন আমি নীল ডাউন হব। আন্টি তখন বলতে শুরু করে তুমি তো অনেক বেশি নির্লজ্জ হয়ে গেছো, প্রথমত জুয়েলারি চুরি করেছো, এখন তুমি সবার সামনে নাটক করছো, স্বীকার করতে চাইছো না। ইয়ানও তোমার বিরুদ্ধে আছে আর সে চায় তুমি তার কাছে ক্ষমা চাও। সেখানে আমাদের নায়িকা তো ভাবতে শুরু করে সে কেমন হাজব্যান্ড, সে নিজের ওয়াইফের পক্ষে একটা কথাও বলছে না আর আমাকে দোষারোপ করছে। ইয়ানের মা তখন ইয়ানের ছোট ভাইকে ইশারা করতে শুরু করে। লি তো বুঝতে পারে আর সে তার ভাইকে সোয়ানের উপর ধাক্কা দিয়ে দেয় আর তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। ইয়ানের মা তখন ইয়ানের উপর চিল্লাতে শুরু করে। ইয়ান তখন বুঝতে পারে আর বলতে শুরু করে আমার ওয়াইফ কখনো এরকম করতে পারে না। আর সে আন্টিকে কড়া সুরে বলতে শুরু করে সে কখনোই চুরি করতে পারে না, তাই আমার ওয়াইফের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। সোহান তার কথা শুনে শকড হয়েছে আর ভাবতে শুরু করে সে আমার সাইড নিয়ে কথা বলছে। আন্টি তখন বলতে শুরু করে তাহলে তোমরা কি বোঝাতে চাইছো সে চুরি করেনি আমি করেছি, তোমরা আমাকে চোর ভাবছো। লি তো বলতে শুরু করে আন্টি আমার মা আপনার এত বেশি দেখাশোনা করেছে, আপনার এত বেশি কেয়ার করেছে আর আপনি চুরি করেছেন। আমার মা আপনার জন্য এত কিছু করার পরেও আপনি আমার মায়ের জিনিস চুরি করার সাহস পেয়ে গেলেন। আন্টি তো বলতে শুরু করে আমি তোমার থেকে বড়, তুমি আমার সাথে এরকমভাবে কিভাবে কথা বলছো। আর সে ইয়ানের মাকে বলতে শুরু করে তুমি তোমার ছেলেদের এরকম শিক্ষা দিয়েছো। ইয়ান তো বলতে শুরু করে আন্টি আপনি চুরি করেছেন, এবার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন তাহলে সব কিছু মিটে যায়। কিন্তু সে তো স্বীকার করে না, সে তো বলতে শুরু করে বোন আমি কেনই তোমার জুয়েলারি চুরি করব, আমি তোমার সাথে কত বছর ধরে থাকছি, আমি তোমার সাথে কিভাবে এরকম করতে পারবো। সোহান তো বলতে শুরু করে আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করেন, এই কারণে এত বছর ধরে এই জায়গায় টিকে থাকতে পেরেছেন। আন্টি তখন রেগে যায় আর সোহানকে কথা শোনাতে শুরু করে। আর সে সোহানকে আবারও থাপ্পড় দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ইয়ান তার হাত ধরে ফেলেছিল। আর সে রেগে আন্টিকে বলতে শুরু করে আপনি আমার ওয়াইফের উপর এরকমভাবে হাত তুলতে পারেন না। আন্টি তো ইয়ানের উপরে চিল্লাতে শুরু করে, তখন তো সে রেগে যায় আর সোহান বলতে শুরু করে আপনি কিভাবে আমার হাজব্যান্ডের ওপর চিল্লাতে পারেন, আপনি কি সেদিনের কথা ভুলে গেছেন যেদিন আপনার এক্স হাজব্যান্ড আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার হাজব্যান্ড আপনার সাইড নিয়েছিল আর আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, আর আপনি এখানে তাকে কথা শোনাচ্ছেন। ইয়ান তো শকড হয়ে ভাবতে শুরু করে সে তো অনেক বেশি বদলে গেছে, আগে সে আমাকে বারবার কথা শোনাতো, এখন সে আমাকে সাপোর্ট করেছে। আন্টি তার বোনকে বলতে শুরু করে আমি কিভাবে এই বা চুরি করতে পারি, আমি তোমার বোন। তখন ইয়ানের মা বলতে শুরু করে আচ্ছা তুমি বলছো তুমি যখন চুরি করনি তাহলে আমি পুলিশকে ডাকছি, সেই সব কিছু ইনভেস্টিগেট করবে, পুলিশ বের করবে কে ডায়মন্ড রিং চুরি করেছিল। আন্টি তখন বলতে শুরু করে আচ্ছা ঠিক আছে পুলিশকে ডাকুন, তাহলেই জানা যাবে আমি কোনো কিছু চুরি করিনি, আপনারা আমার তল্লাশিও নিতে পারেন। সোহান তখন ভাবতে শুরু করে এই কথা তো বলবেই, কারণ সে তো আংটি গিলে ফেলেছে যাতে কেউ খুঁজে না পায়।
ইয়ান তো বলতে শুরু করে তখন তার মাকে, আমি আগেই সিসিটিভি ফুটেজ বাড়িতে লাগিয়েছিলাম আর আমি চেক করেছি, সেখানে জানা গেছে যে ডায়মন্ড রিং আন্টি চুরি করেছে আর সে সেটা খেয়ে নিয়েছে যাতে কেউ জানতে না পারে, আর কেউ তাকে সন্দেহ করলে যাতে সে আংটি খুঁজে না পায়। আন্টি তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে তারা কিভাবে জানলো, আর সে ভয়ে নিচে বসে পড়ে। সোয়ান তো ইয়ানকে বলতে শুরু করে, হাজবেন্ড তুমি তো অনেক বেশি বুদ্ধিমান। ইয়ান তো ভাবতে শুরু করে সে সব সত্য কথাই বলে। ইয়ানের মা তার বোনকে বলতে শুরু করে, তুমি প্রথমত আমার ডায়মন্ড রিং চুরি করেছ, তারপর সব দোষ আমার পুত্রবধূর ওপর চাপিয়ে দিয়েছ, এখন তুমি তার কাছে ক্ষমা চাইবে। এ কথা শোনার পর আন্টি চিল্লাতে শুরু করে আর বলে, আমি কখনোই তার কাছে ক্ষমা চাইবো না। ইয়ানের মা বলতে শুরু করে, যদি ক্ষমা না চাও তাহলে পুলিশ তোমাকে এখান থেকে নিয়ে যাবে। আন্টি ভয় পেয়ে যায় আর সে সোয়ানের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। সোয়ান তো বলতে শুরু করে, আমি শুনিনি, জোরে বলো। আন্টি তখন জোরে জোরে সরি বলতে শুরু করে। ইয়ানের মা তখন আন্টিকে বলতে শুরু করে, অনেক হয়েছে, তোমার ভালো আমি অনেক করেছি, কিন্তু তুমি এখন এই বাড়িতে আর থাকতে পারবে না। তোমার জন্য আমি অনেক করেছি, কিন্তু মনে হচ্ছে এখন তুমি সেই সব কিছুর যোগ্যতা হারিয়েছো। তুমি তো আমার কাছ থেকে সে আংটি চুরি করে নিয়েছো, কোনো সমস্যা নেই, সেটা আমি তোমার কাছ থেকে নিব না, কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাও। আন্টি তখন রেগে যায় আর সে বলতে শুরু করে, তুমি কখনোই খুশি থাকতে পারবে না, তুমি তোমার বোনকে তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছ। ইয়ান তো বলতে শুরু করে, ভবিষ্যতে গিয়ে খুশি থাকবে কে থাকবে না দেখা যাবে, আর আপনিও সবকিছু ভালোভাবে দেখে নিন। আর সে গার্ডদেরকে ডাকতে শুরু করে তাকে বের করার জন্য। তারপর তো ইয়ান সেখানে আমাদের নায়িকা সোয়ানকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল। সোয়ান তাকে বলে, তুমি কেন আমাকে ধন্যবাদ জানাচ্ছ? ইয়ানের মা তো বলতে শুরু করে, আমরা সবাই তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তখন সেখানে সোয়ান বলতে শুরু করে, এরকম ভাবে চলবে না, সিনসিয়ারিটি দেখাতে হবে, আর সে টাকা চাইতে শুরু করে। ইয়ান তখন রেগে যায় আর বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি গোল্ড ডিগার, আর সে তাকে একেবারেই টাকা দিতে চাচ্ছিল না। ইয়ানের মা তো সোয়ানকে বলতে শুরু করে, তোমার যা দরকার আমি তোমাকে সবকিছুই দিব, তাছাড়া এই বাড়ির সবকিছুই তোমার। সোয়ান তো খুশি হয়ে তাকে বলতে শুরু করে, আপনি তো অনেক বেশি ভালো। আর সে মনে মনে ভাবতে শুরু করে, তারা আমার সাথে অনেক ভালো করছে, আমিও তাদের সাথে ভালোই করব, আমি তাদের সাহায্য করবো, আর একজন একজন করে তাদের সবার জীবন বাঁচাবো। আর এখন তো ইয়ানের ভাইয়ের পালা। ইয়ানের ভাই লি তখন সামনে আসতে শুরু করে। সোয়ান তখন তাকে বলতে শুরু করে, তুমি একটা মেয়েকে ডেট করছো তাই না? সে মেয়ে একেবারেই ভালো না, সেই মেয়েটা তোমাকে ধোকা দিচ্ছে, আর সে তোমার শত্রুর সাথে মিলে রয়েছে, আর সে তোমার শত্রুর সাথে মিলে তোমাকে মারার পরিকল্পনা করেছে। লি তার কথাই বিশ্বাস করেন আর বলতে শুরু করে, তুমি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে এরকম কথা বলতে পারো না। ইয়ান তখন তার ভাইয়ের ওপর চিল্লাতে শুরু করে আর বলে, তোমার ভাবির সাথে ভালোভাবে কথা বলো। লি তো বলতে শুরু করে, যাই হোক না কেন আমি আমার গার্লফ্রেন্ডের ওপর এরকম ভাবে সন্দেহ করতে পারবো না। ভাবি এসব কি বলছে? তখন সোয়ান তাকে বলতে শুরু করে, আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি 3 দিন পরেই তুমি জানতে পারবে। লি তখন চলে যায়, তার পেছনে পেছনে তার মাও সেখান থেকে চলে যায়। ইয়ান তারপর সোয়ানকে বলতে শুরু করে, তুমি আমার ভাইয়ের কথা মনে নিও না, কারণ সে তো অনেক বেশি ছোট, তাই তার সবকিছু বুঝতে একটু বেশি সময় লাগে। সোয়ান তাকে বলে, আমি একেবারেই রেগে যাইনি, কিন্তু আমাকে টাকা দাও, তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। ইয়ান তাকে টাকা দিতে শুরু করে, তখন সে খুশি হয়ে তার প্রশংসা করছিল আর বলে, এই দুনিয়ার সব থেকে ভালো হাজবেন্ড তুমি, আর তাকে কিস করে সেখান থেকে চলে যায়। ইয়ানও খুশি হয়ে যায় আর স্মাইল করতে শুরু করে। তারপর ইয়ানের পরিবারের সবার সাথে বসে সোয়ান তো জুস খাচ্ছিল, তখনই সেখানে লিয়ের গার্লফ্রেন্ডের কল আসে। লিকে তার গার্লফ্রেন্ড বলতে শুরু করে, আমি অনেক বিপদে আছি, আমাকে বাঁচাও। সেখানে লি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু ইয়ান তাকে থামায় আর বলতে শুরু করে, তুমি কি ভুলে গেছো তোমার সিস্টার ইন ল তোমাকে কি বলেছিল? সে মেয়ে তোমাকে ধোকা দিচ্ছে, তারপরও তুমি সেই মেয়েকে বিশ্বাস করছো। লি তখন বলতে শুরু করে, আমি এসব মানছি না, আমি তাকে যাব সাহায্য করতে। সোয়ান তো রেগে যায়, কিন্তু সোয়ানকে তার শাশুড়ি বলতে শুরু করে, প্লিজ তুমি লিকে বাঁচিয়ে নাও। সোয়ান তখন তার শাশুড়িকে বলতে শুরু করে, ঠিক আছে মা, আমি তাকে বাঁচিয়ে নিব, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমরা এখনই সেখানে যাব। অন্যদিকে লি যখন সেখানে যায় তখন সে তার গার্লফ্রেন্ডের আসল রূপ দেখতে পায়। গার্লফ্রেন্ড তাকে বলতে শুরু করে, আমি তোমাকে ধোকা দিচ্ছিলাম। লি তখন ভাবতে শুরু করে, সে আমার শত্রুর সাথে মিলেছিল আর সে আমার শত্রুকে ডেট করছিল, আমাকে আগেই ভাবি সবকিছু বলেছিল, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করিনি। লিকে তার গার্লফ্রেন্ড বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি বোকা, আজকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না, তুমি আজকে মারা যাবে। সেখানে তো তাদের গার্ড চলে আসে আর সেখানে লিকে নিচে ফেলে দিতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে ইয়ান চলে আসে আর তার ভাইকে ধরে ফেলে। ইয়ান তার ভাইকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সে লোকটা বলতে শুরু করে, তোমাদের মধ্যে আজকে কেউই বাঁচবে না, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু সেখানে সোয়ান তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে আর তার হাজবেন্ডকে বাঁচিয়ে ফেলে, আর সে লিকে ম্যাজিক করে উপরে তুলে ফেলে। লি তখন তার ভাবিকে অনেক বেশি ধন্যবাদ জানাতে শুরু করে। তখন সেখানে পুলিশও চলে আসে আর সে গুন্ডাদেরকে ধরে ফেলে আর গার্লফ্রেন্ডকেও। তখনই ইয়ানের মা চলে আসে আর বলতে শুরু করে, আমি লিকে সাথে করে নিয়ে যাচ্ছি, আমি তাকে শিক্ষা দিব, আর তুমি আমার ডটার ইন লর সাথে আসো আর তার খেয়াল রাখবে, বুঝেছো? তারপরে সিনে তারা দুজনে যখন গাড়িতে ছিল আমাদের সোয়ানকে দেখানো হয়, সে তো অনেক বেশি আপসেট ছিল
আর সে ভাবতে শুরু করে সে তো অ্যাপই ডিলিট করে দিয়েছে, এখন আমি হ্যান্ডসাম ছেলেদের বডি কিভাবে দেখব, কারণ আমার তো এখন একেবারেই মজা লাগছে না। তার মনের কথা শুনে সেখানে আমাদের নায়ক তাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো কাল্টিভেশন করেছিলে, তাহলে তুমি কিভাবে এখানে এসেছো, তুমি কি টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছো? সোয়ান তাকে বলতে শুরু করে হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো। ইয়ান তাকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি কোনো খাবার খাও? তখন আমাদের নায়িকা তাকে বলতে শুরু করে তুমি কি বলতে চাইছো, তুমি কি এখন আমার খাবার খাওয়া বন্ধ করতে চাও? সোয়ান তো চিন্তায় পড়েছে আর ভাবতে শুরু করে আমি কি কয়দিন ধরে অনেক বেশি খাবার খাচ্ছি, আর সে গুনতে শুরু করে সে কি কি খাবার খেয়েছিল। ইয়ান তার মনের সব কথাই বুঝতে পারছিল আর তাকে বলে তোমার খাবার নিয়ে একেবারে চিন্তা করতে হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই খেতে পারো। সোয়ান তাকে বলে আচ্ছা ঠিক আছে। তখন তার ঘুম পেতে শুরু করে। ইয়ান তো সোয়ানকে দেখে ভাবতে শুরু করে সে তো অনেক বেশি কিউট। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে বাড়িতে চলে এসেছিল। সেখানে ইয়ানের মা ইয়ানকে বলতে শুরু করে তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো। আর সে রেগে ইয়ানকে বোঝাতে শুরু করে সে নাতি নাতনি চায়, যদি সে তাকে না দেয় তাহলে সে অনেক বেশি রেগে যাবে। ইয়ানের মা তো সেখানে সোয়ানের কাছে তাকে পাঠিয়ে দেয়, সে রুমের মধ্যে তাকে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ইয়ান তারপর সোয়ানকে বলতে শুরু করে মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে, তাই আজকে আমাদের একসাথেই ঘুমাতে হবে। সোয়ান একটা লাইন বানাতে শুরু করে আর বলে আমি তোমাকে একেবারে স্পর্শ করবো না আর তুমিও আমাকে স্পর্শ করবে না, মনে রেখো। আর সে তো মনে মনে ভাবতে শুরু করে আমাদের তো ডিভোর্স হতে চলেছে, তারপর তার থেকে বেশি হ্যান্ডসাম একটা ছেলে আমি খুঁজে নিব। ইয়ান তার মনের কথা শুনে তাকে বলতে শুরু করে আমি একেবারে তোমার প্রতি ইন্টারেস্টেড না। সোয়ান তো বলতে শুরু করে হতেও তো পারে তুমি ইন্টারেস্টেড কিন্তু দেখাচ্ছ না, তাই আমার নিজেকে এখন তোমার কাছ থেকে রক্ষা করতে হবে। কথা বলে সে ঘুমিয়ে যায়। ইয়ান তো মনোযোগ দিয়ে সেখানে সোয়ানকেই দেখতে শুরু করে আর সে সোয়ানকে টাচ করতেই যাবে, তখনই সোয়ান চোখ মেলে ফেলে আর তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। বাইরে থেকে তো ইয়ানের মা এবং ইয়ানের ভাই কান পেতে ছিল আর ভাবতে শুরু করে তারা দুজনে হয়তো রোমান্স করছে। এসব ভেবে তারা খুশি হয়েছে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোয়ান তো ইয়ানের কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল আমি বেশি শক্তি ইউজ করে ফেলেছি। ইয়ান তো অনেক বেশি রেগেছিল আর সে সেখানে বসেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ইয়ানের শরীর তো অনেক বেশি ব্যথা করছিল, তাই আমাদের সোয়ান তার উপর ম্যাজিক করে আর তাকে ঠিক করে ফেলে। সোয়ান তো সেখানে তাকে বলতে শুরু করে তুমি আজকে অকশন থেকে একটা ল্যাম্প কেনার জন্য যাচ্ছ, তুমি একদমই সেটা কিনবে না, তাহলে তোমার অনেক বেশি লস হবে, কারণ সেটা কেনার পর বিলিয়ন টাকা তোমার লস হবে আর তোমার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। ইয়ান তার কথায় রাজি হয়ে যায় আর সেই অ্যাসিস্ট্যান্টকে কল করে বলতে শুরু করে সে ল্যাম্পের উপর একেবারেই দাম লাগাবে না। তারপর আমরা দেখতে পাই সে তাকে শপিং করতে নিয়ে গিয়েছিল। সোয়ানের যা যা পছন্দ সবকিছুই সে তাকে কিনতে দিচ্ছিল। সোয়ান তো খুশি হয়ে তার প্রশংসা করতে শুরু করে আর তখনই সেখানে তার বোনের কল চলে আসে। তার বোনের নাম লিন ছিল আর সে সোয়ানকে বলতে শুরু করে আজকে আমি অকশন পার্টিতে যেতে চলেছি, সেখানে আমি আমার যোগ্যতা দেখাবো, তারপর দেখবি আমার প্যারেন্টস আমাকে কোম্পানি দিয়ে দিবে আর তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় থেকে যাবে। সোয়ান তো রেগেছে আর তাকে অনেক কথা শোনাতে শুরু করে আর কল কেটে দেয়। ইয়ান তখন সোয়ানকে জিজ্ঞেস করে তোমার পরিবার কি তোমার সাথে একেবারেই ভালো ব্যবহার করে না? তখন সোয়ান তাকে সবকিছুই বলতে শুরু করে আর বলে তাকে তো ভালোভাবে খাবারও খেতে দেওয়া হতো না। ইয়ান যখন তার ব্যাপারে সব জানতে পারে তখন তার অনেক বেশি খারাপ লাগে আর তাকে বলতে শুরু করে তুমি এখনই মেকআপ আর্টিস্টের কাছে যাও আর ভালোভাবে রেডি হও, আমি তোমাকে অকশন পার্টিতে আমার সাথে করে নিয়ে যাব। তারা তো ভাবছে তুমি সেখানে যেতে পারবে না, কিন্তু আজকে তার অনেক বেশি শকড হয়ে যাবে। সোয়ান তো খুশি হয়েছে আর মনে মনে তার প্রশংসা করতে শুরু করে আর ভাবে অকশনে তার হাজবেন্ডের ওপর যে বিপদই আসুক না কেন সে তাকে রক্ষা করবে। ইয়ান তখন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। সেখানে সোয়ান তাকে বলতে শুরু করে তুমি আমাকে অকশন পার্টিতে নিয়ে যাচ্ছ আবার ধন্যবাদও জানাচ্ছ, তুমি কি আবার অসুস্থ হয়ে গেছো নাকি? তারপর সে তার হাজবেন্ডকে চেক করতে শুরু করে আর বলে তুমি তো একদমই অসুস্থ না। ইয়ান তাকে বলতে শুরু করে এখন চলো আমার সাথে। তারপর আমরা তাদের দুজনকেই দেখতে পাই। তারা দুজন অনেক সুন্দরভাবে পার্টিতে প্রবেশ করেছিল, সবাই তো তাদেরকেই দেখছিল। সবাই তাদেরকে দেখে বলছিল তাদেরকে একেবারে পারফেক্ট মনে হচ্ছে। সোয়ানের বোন এবং সোয়ানের এক্স ফিয়ন্সে দুজনে এসব দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। সোয়ানের এক্স ফিয়ন্সে তো ভাবতে শুরু করে তাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে সে আমার জন্যই রেডি হয়েছে। সোয়ানের বোন তো অনেক বেশি জেলাস হচ্ছিল আর ভাবতে শুরু করে সেও তাকেই দেখছে। আর সে তখন ফিয়ন্সেকে বলতে শুরু করে তুমি কি এখন তোমার পাস্টের কথা ভাবছো? তুমি কি আমার বোনকে এখন পছন্দ করো? তখন ফিয়ন্সে বলতে শুরু করে না একদমই না, আমি দেখছিলাম মিস্টার ফু কেন তাকে এখানে এনেছে, আমি তো জানতাম সে সোয়ানকে একেবারেই পছন্দ করে না। লিন তো বলতে শুরু করে যাই হয়ে যাক না কেন সে আমার বোন, তাকে আমার হ্যালো বলা উচিত। তারা তো সোয়ানের কাছে যেতে শুরু করে। সোয়ান তো রেগে যায় আর বলতে শুরু করে আমরা ভেতরে চলে যাই। সোয়ানের এক্স ফিয়ন্সে ম্যাং তো বলতে শুরু করে মনে হচ্ছে তুমি এখানে আমার জন্যই এসেছো। সোয়ান তো বলতে শুরু করে আমার হাজব্যান্ড 1000 গুণ বেশি হ্যান্ডসাম তোমার থেকে, তাহলে আমি কেন তোমার জন্য রেডি হব, আর আমি তোমার জন্য এখানে এসেছি, তুমি কিভাবে কথা ভাবলে?
লিন তো বলতে শুরু করে, বোন তুমি ম্যাংয়ের ব্যাপারে কিভাবে এরকম কথা বলতে পারো? তুমি কি ভুলে গেছো তুমি কিভাবে ম্যাংয়ের পেছনে পড়েছিলে? সোয়ান তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে তুমি ভুলে গেছো তুমি ম্যাংকে একেবারে পছন্দ করতে না আর আমার হাজবেন্ডের পেছনে পড়েছিলে। লিন তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কিভাবে আমার ব্যাপারে এসব বলতে পারো? আর সে সোয়ানকে মারতে আসছিল কিন্তু সোয়ান ম্যাজিক করে তাকে দূর থেকে মেরে বসে। লিনের নাকে লেগে গিয়েছিল, এই কারণে সে অনেক ব্যথা পায়। ম্যাং তখন রেগে সোয়ানকে মারতে আসছিল কিন্তু সে তার এক আঙ্গুল দিয়ে তাকে নিচে ফেলে দেয়। সোয়ানের পাওয়ার এত বেশি ছিল, একটা ধাক্কায় সে নিচে পড়ে যায়, তাছাড়া এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়েছিল। সোয়ান তখন বলতে শুরু করে, তুমি না বলছিলে তুমি অনেক বেশি পাওয়ারফুল? সেখানে তখন ম্যাং আরো বেশি রেগে যায় আর তাকে মারতেই আসছিল। কিন্তু এবার তো ইয়ান সামনে চলে আসে আর তাকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফের উপর হাত তোলার? আর সে সবাইকে ওয়ার্নিং দিতে শুরু করে আর বলে, পরের বার যদি তার ওয়াইফকে কেউ জ্বালাতন করে তাহলে সে কাউকেই ছাড়বে না। ইয়ান তো তারপর সোয়ানকে সাথে করে নিয়ে ভেতরে চলে যায়। ম্যাং আর লিন তো ভাবতে শুরু করে তারা কিভাবে সোয়ানের কাছ থেকে প্রতিশোধ নিবে। তারা প্ল্যান করে তারা তার সম্মানহানি করবে যাতে ফুইয়ান তাকে ছেড়ে দেয়। সোয়ানের সম্মানহানি করার জন্য তারা প্ল্যান করতে শুরু করে। অকশনের সিন দেখানো হয়, সেখানে একটা বাস আনা হয়েছিল সর্বপ্রথম। এটা দেখে আমাদের নায়িকা ভাবতে শুরু করে, এ বাস কিনলে তো অনেক বেশি লাভ হবে, কিন্তু আমার হাজবেন্ড এটার মধ্যে বেটিং লাগাবে কারণ বাসটা তো অনেক বেশি নর্মাল মনে হচ্ছে। ইয়ান তো সোয়ানের সব কথাই শুনতে পাচ্ছিল আর সে তখন সে বাসটার ওপর বেটিং লাগাতে শুরু করে আর সে অনেক বেটিং লাগিয়ে সেটা জিতেও নেয়। সোয়ান তো খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, হাজব্যান্ড একেবারে ঠিক কাজ করেছো। লিন তো বলতে শুরু করে, বোন তুমি তো ভুল জায়গায় তার টাকা নষ্ট করলে। ফুইয়ানের টাকা তুমি অনেক খারাপ একটা জায়গায় নষ্ট করেছো, একটা ফালতু জিনিস কিনেছো, কোনো লাভই হবে না। সোয়ান বলে, এটা যদি কোনো কাজের না হতো তাহলে এটা আমি কিনতাম না। তারপর সে মানতে রাজি হচ্ছিল না, কেননা আমরা মাস্টারকে যাচাই বাছাই করতে দেই, তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাইবে। সোয়ানও তখন রাজি হয়ে যায়। মাস্টারের কাছে তখন লিন চলে যায় আর বলতে শুরু করে, এটা চেক করে দেখুন আর বলুন। আর মাস্টারকে 5 মিলিয়ন টাকা দিয়েছিল, মাস্টার চেক করে বলে এটা তো একেবারেই আসল, এটা তো অনেক দামে বিক্রি করা যাবে। সোয়ান তো জিতে গিয়েছিল আর তার বোন তো অনেক বেশি অসম্মানিত হয়। তারপর সে তার বোনকে বলতে শুরু করে, এখন ক্ষমা চাওয়ার পালা তোমার, ক্ষমা চাও। লিন তখন অনেক বেশি অসম্মানিত হবে, তাই সে সবার সামনে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। ম্যাং তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, সে আমাদের অসম্মানিত করেছে আর তারা দুজনে মিলে আবারও কিছু একটা প্ল্যান করতে শুরু করে। কিন্তু এবারও তার প্ল্যান একেবারে খারাপ হয়ে যায় আর সবাই তাদের উপর হাসতে শুরু করে। সোয়ান তো অনেক বেশি খুশি হয়েছে আর সে তার হাজবেন্ডকে নিয়ে বাইরে চলে আসে। আর সোয়ান তো ভাবতে শুরু করে, আমার অনেক বেশি স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার এই রুট হাজবেন্ড কি আমার সাথে খেতে যাবে? সে তো স্ট্রিট ফুড খেতেই চাইবে না। ইয়ান তার মনের কথা শুনে ফেলে আর তাড়াতাড়ি করে তাকে স্ট্রিট ফুড খাওয়ার জন্য নিয়ে যায়। সোয়ান তো খুশি হয়েছে আর একটার পর একটা অর্ডার করতে শুরু করে আর মজা করে খাচ্ছিল। তাছাড়া সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর অনেক বেশি মাতাল হয়ে যায়। তারপর তারা আতশবাজি দেখতে শুরু করে। সোয়ান তারপর ইয়ানকে দেখতে শুরু করে আর ভাবে সে তো অনেক বেশি হ্যান্ডসাম আর তাকে এখন আরো বেশি হ্যান্ডসাম লাগছে। এই কথা বলে সে তাকে কিস করে ফেলে আর সেখানেই ঘুমিয়ে যায়। ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। দেখে বোঝা যাচ্ছিল ইয়ানও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ইয়ানের মা আর ভাই তো এই সব কিছু দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। ইয়ান সবার আগে সেখানে সোয়ানকে শোয়ায় আর সে শাওয়ার নেওয়ার জন্য ভেতরে চলে যায়। সোয়ান ততক্ষণে জেগে গিয়েছিল আর সে শাওয়ার নিতে দেখে ফেলে। সে যখন ইয়ানকে দেখতে পায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে ইয়ানের ফোন নিয়ে নেয় আর সেখানে অন্য কোনো ছেলেকে দেখতে শুরু করে। আর সে বলতে শুরু করে, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আমাকে অন্য ছেলেকে দেখতে হবে। সে তো হ্যান্ডসাম একজন ছেলের লাইভ স্ট্রিমিং দেখছিল আর তাকে অনেকগুলো টাকাও সেন্ড করে ফেলে। আশেপাশে সবাই তো বলতে শুরু করে, ফুইয়ান কেন এই ছেলেকে এতগুলো টাকা ট্রান্সফার করলো, মনে হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক চলছে, এর মানে তারা দুজনেই হচ্ছে গে। টাকা ট্রান্সফার করার পর সে তো আবারও ঘুমিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে ইয়ান চলে আসে আর ভাবতে শুরু করে সে তো এখনো মজায় ঘুমাচ্ছে আর সে সোয়ানের হাত ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ইয়ানের ভাই তার মাকে এসে বলতে শুরু করে, মা দেখো খবরে কি সব চলছে, কালকে রাতে ভাই একজন অ্যাক্টরকে এতগুলো টাকা ট্রান্সফার করে দিয়েছিল, এ কারণে সব জায়গায় খবর ছড়িয়ে গেছে তার সাথে ভাইয়ের সম্পর্ক চলছে। এই সব কিছু নিয়ে এত মিথ্যে খবর ছড়িয়ে গেছে, সবাই বলছে ভাই নাকি গে। ইয়ানের মা তো বলতে শুরু করে, এরকম কখনোই হতে পারে না, তুমি তো দেখেছোই তোমার ভাই কিভাবে তোমার ভাবিকে নিয়ে রুমে গিয়েছিল। কিন্তু ইয়ানের মা তো টেনশনে পড়েছে আর ভাবতে শুরু করে এ কথা যদি সত্য হয়। ইয়ান আসলে ইয়ানের মা তাকে বলতে শুরু করে, তুমি কি কোনো কিছু এক্সপ্লেন করতে চাও না, খবরে সব কিছু কি চলছে? ইয়ান বলতে শুরু করে, মা এরকম কোনো কিছুই নাই, সব কিছু সোয়ান করেছে। কালকে রাতে সে অনেক বেশি মাতাল ছিল আর সে আমার ফোন থেকে সে ছেলেকে এতগুলো টাকা ট্রান্সফার করে দিয়েছে। ইয়ানের মা তখন তার উপর আরো চিল্লাতে শুরু করে আর বলে, সব দোষ তোমার, তোমার কারণে সে তোমার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে, তাই তো তার এখন অন্য ছেলের ভিডিও দেখতে হচ্ছে। তখন সোয়ান সেখানে চলে আসে আর বলতে শুরু করে, এখানে কি চলছে?
ইয়ান তাকে বলতে শুরু করে, তুমি কি ভুলে গেছো কালকে রাতে তুমি কি করেছিলে? সোয়ান তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, এরকম না তো, আমি তার ফায়দা উঠিয়ে নিয়েছি। তার মনের কথা শোনার পর তো ইয়ান অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তার ভাই এবং মা তো অনেক বেশি হাসতে শুরু করে। ইয়ান তারপর তাকে বলতে শুরু করে, কালকে তুমি একজন অ্যাক্টরকে আমার ফোন থেকে 10 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দিয়েছো। সোয়ান তখন মনে মনে ভাবতে শুরু করে, সব দোষ তো তার। কালকে রাতে আমি তাকে শাওয়ার নিতে দেখে নিয়েছিলাম, সে কেন তার হ্যান্ডসামনেস আমাকে দেখায়? সে আমাকে তার এত হ্যান্ডসাম বডি দেখাচ্ছিল, তাই আমাকে ডিস্টার্ব করার জন্য আমার সে ভিডিও দেখতে হয়েছিল। তখনই সে অ্যাক্টর সেখানে চলে আসে আর বলতে শুরু করে, ফুইয়ান তার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার কারণে এখন সবাই তাকে গিয়ে ভাবছে। সেখানে লি তাকে বলতে শুরু করে, আমার ভাই এসব করেনি, ভুলবশত আমার ভাবি তার ফোন দিয়ে এসব করে ফেলেছিল। তবুও সে বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন সে বলে, সব কাজ ভাবিই করেছে, আমার ভাবি অনেক ভালো একজন ফরচুন টেলার, তুমি তার কাছ থেকে তোমার ভবিষ্যৎ জানতে পারো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যাক্টর তখন রাজি হয়ে যায় আর সে সোয়ানের সাথে কথা বলতে শুরু করে। ইয়ান তখন বলতে শুরু করে, ভালোভাবে কথা বলো, সে আমার ওয়াইফ। অ্যাক্টর তো বলতে শুরু করে, হতেও তো পারে তোমরা শুধুমাত্র নামের স্বামী স্ত্রী। ইয়ান তো রেগে যায় আর অন্যদিকে সোয়ান ভাবতে শুরু করে, আসলেই সে অনেক বেশি হ্যান্ডসাম, ভিডিওর থেকে সামনাসামনি তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ইয়ান তো এসব শুনে অনেক বেশি জেলাস হচ্ছিল। আর অন্যদিকে সেই ছেলেটা তো সোয়ানকে বলতে শুরু করে, আমাকে তোমার নাম্বার দাও। আর সেও তখন তাকে নাম্বার দিতে শুরু করে। ইয়ান তো রেগে তাদেরকে মানা করতে শুরু করে, কিন্তু ততক্ষণে তারা নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছিল। সোয়ান তো ভাবতে শুরু করে, আমার রুড হাজব্যান্ড কি করতে চাইছে। লি তার ভাইকে শান্ত করতে শুরু করে। তারপর সেখানে সোয়ান সে অ্যাক্টরকে তার ভাগ্য বলতে শুরু করে। সোয়ান তাকে তার পরিবারের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে আর তার পারিবারিক সমস্যা কিভাবে মিটবে সবকিছুই তাকে বলে দেয়। ছেলেটা তখন তার কথা মতো সবকিছু করে তার বাবাকেও বাঁচিয়ে নিয়েছিল আর তার প্রপার্টিও বাঁচিয়ে নিয়েছিল। আর সে পরবর্তীতে তার কাছে এসে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। তাদের কথা বলতে দেখে লি তখন তার ভাইকে কল করে আর বলতে শুরু করে, এ ছেলে তো ভাবির পিছুই ছাড়ছে না, সে আবার এখানে চলে এসেছে। আমার তো মনে হচ্ছে ভাবি হয়তো তোমাকে ছেড়ে দিবে আর সেই ছেলেকেই বিয়ে করে নিবে। তাই এখন আপনার কিছু না কিছু করতেই হবে। ভাবি তো বডি দেখতে অনেক বেশি পছন্দ করে, কেননা আপনি আপনার বডি তাকে দেখান আর তাকে সেডিউস করেন। ইয়ানেরও তার ভাইয়ের বুদ্ধি অনেক বেশি ভালো লাগতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তার শাড়ির বাটন খুলে সেখানে অপেক্ষা করছিল সোয়ানের জন্য। সোয়ান তো শকড হয়ে তাকে দেখতে শুরু করে। তখন সে বলতে শুরু করে, ওয়াইফ তুমি চাইলে আমাকে টাচ করতেই পারো। আর সে নিজেকে টাচ করাচ্ছিল, তাই তুমি এখন অন্য ছেলেদেরকে গিফট দেওয়া বন্ধ করে দাও আর আমার উপর নজর দাও। সোয়ান তো মনে মনে ভাবতে শুরু করে, তোমার এত হ্যান্ডসাম হওয়ার কি দরকার ছিল? আমার তো তোমার কাছ থেকে ডিভোর্স নিতে হবে আর আরেকজন হ্যান্ডসাম ছেলেকে আমি খুঁজে নিব। ইয়ান তো তার মনের কথা শুনে অনেক বেশি রেগে যায় আর তার শার্টের সব বাটনগুলো লাগাতে শুরু করে আর সে সেখান থেকে যেতে শুরু করে। সেখানে সোয়ানের কোনো কিছুই যায় আসে না, সেও তখন চলে যায়। অন্যদিকে আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ইয়ানের মা অনেক বেশি কান্না করছিল তার মেয়ের জন্য। সোয়ান এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলতে শুরু করে, আজকে আমার বোনের জন্মদিন আর আমার মা তাকে অনেক বেশি মিস করছে, কারণ সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাদের কথা শুনে তো ইয়ান ভাবতে শুরু করে, তাদের এত কান্না করার কোনো দরকার নেই, কারণ তার মেয়ে তার বাচ্চা নিয়ে তারপর এখানে আসছে। তার কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ানের বোন চলে আসে, তার বাচ্চাকে সাথে করে নিয়ে আসে আর এসে তার মাকে জড়িয়ে ধরে। সোয়ান যখন তাকে দেখতে পায় সে জানতে পারে ইয়ানের বোনের সাথে কত খারাপ হয়েছিল আর ইয়ানের বোনের হাজবেন্ড তো তাকে মারার পরিকল্পনা করছে। তাছাড়া সে সাথে করে যে বাচ্চারা নিয়ে এসেছে সে বাচ্চাও তার না, সে বাচ্চা তার হাজবেন্ডের এবং তার মিস্ট্রেসের, আর তারা তাকে ধোকা দিচ্ছিল। এসব কথা আবার ইয়ানের বোনও শুনতে পাচ্ছিল। ইয়ানের বোন তো রেগে তাকে কিছু বলতেই যাবে, সেখানে ইয়ানের মা ইয়ান তাকে থামায় আর তারা কিছু বলতে শুরু করে। সে যা ভাবে তা সত্য হয় আর তারা সবাই সোয়ানের মনের কথা বুঝতে পারে, তাই তার কথা বিশ্বাস করে তারা তখন বাচ্চাটার ডিএনএ টেস্ট করানোর জন্য দেয়। ইয়ানের বোন তো শকড হয়ে যায়, কারণ সে বাচ্চা আসলেই তার ছিল না। ইয়ানের মা তো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কারণ তার মেয়েকে তার হাজব্যান্ড এত খারাপভাবে ট্রিট করছিল। সোয়ানের এই সব কিছু দেখে অনেক বেশি খারাপ লাগে আর সে তাদের সাথে মিলে প্ল্যান করতে শুরু করে ইয়ানের বোনের হাজব্যান্ডের কাছ থেকে কিভাবে তারা প্রতিশোধ নিবে। আর তারা ভেবে নিয়েছিল সবার সামনে তাদের মুখোশ একেবারে খুলে দিবে। সেখানে ইয়ানের বোনও রাজি হয়ে যায়, কারণ তার হাজব্যান্ড তার সাথে অনেক খারাপ করেছিল। তারপর আমাদের একটা পার্টির সিন দেখানো হয়, যেখানে ইয়ানের বোনের হাজব্যান্ড এসেছিল আর সেখানে তার বোনকে অনেক বেশি ইনসাল্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তারা মিলে সেখানে তার মুখোশ একেবারে খুলে দেয়। আর সবাই জানতে পেরে যায় যে সে কিভাবে ইয়ানের বোনকে চিট করছিল অন্য আরেকটা মেয়ের সাথে মিলে। সবাই তখন সে কোম্পানির সাথে কোলাবরেশন করার জন্য মানা করে দেয় আর তাদেরকে সে পার্টি থেকেও বের করে দেওয়া হয়েছিল। ইয়ানের বোন তো ভেবে নিয়েছিল সে তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিবে। অন্যদিকে পার্টি থেকে বের হওয়ার পরে আমাদের হিরো তাকে কিস করতে শুরু করে। সোয়ান তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, আমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গেল, আমি কি তাকে পছন্দ করতে শুরু করেছি?
ইয়ান তো ভাবতে শুরু করে, ওয়াইফ আমি সব সময় তোমাকে আমার সাথেই রাখবো। ইয়ানের বোন সুজিকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি আপসেট ছিল। ইয়ানের মা এবং লিয়ের তো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, তাই লি তখন তার বোন এবং তার ভাবিকে নিয়ে ক্লাবে চলে যায় আর তাদের জন্য সেখানে অনেকগুলো মেল মডেলকে ডাকে। সুজি তো স্যাড হয়ে বসেছিল আর আমাদের নায়িকা সোয়ান তো অনেক বেশি খুশি হয়েছে এতগুলো মেল মডেল দেখে। ইয়ান যখন জানতে পারে সোয়ানকে তার ভাই ক্লাবে নিয়ে গেছে, তখন সে তাড়াতাড়ি করে ক্লাবের মধ্যে চলে যায়। ইয়ান তো রেগে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে আর তাকে বাড়িতে নিয়ে যায় আর তাকে জোর করে কিস করতে শুরু করে, কারণ সে তো অনেক বেশি জেলাস হয়ে গিয়েছিল। সে তাকে কিস করতে শুরু করে আর বলে, তুমি জানো তুমি কোনো মেল মডেলকে দেখলে আমি কত বেশি জেলাস হই। আর তারা দুজনে একে অপরের সাথে রোমান্স করবে, তখনই সেখানে লি চলে আসে। লি এসে বলতে শুরু করে, মনে হচ্ছে আমরা ভুল সময়ে চলে এসেছি। লি তার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, ভাবিকে ক্লাবে নিয়ে যাওয়া আমার একেবারেই উচিত হয়নি। ইয়ান তার ভাইকে বলতে শুরু করে, দাঁড়া আজকে আমি তোকে শিক্ষা দিচ্ছি। তারপর সে তার ভাইয়ের কান ধরে তার ভাইকে বাইরে নিয়ে যায়। তারপরের দিনে সিন আমাদেরকে দেখানো হয়, সেখানে সে সোয়ানকে নিয়ে ডেটে গিয়েছিল। তারা দুজনে সেখানে গিয়ে অনেক বেশি এনজয় করতে শুরু করে আর অনেক ভালো সময় কাটায়। সোয়ান তো ইয়ানকে কিস করতে শুরু করে আর বলে, তুমি হলে সব থেকে ভালো হাজব্যান্ড। তারপর তারা হান্টেড হাউসে যায় আর সেখানে গিয়ে ভূত দেখে অনেক বেশি মজা করে। ম্যাং আর সোয়ান সেখানে তাদেরকে জ্বালাতন করার জন্য এসেছিল, কিন্তু সেখানে সোয়ান তাদেরকে একেবারে ভয় দেখিয়ে দেয়। অন্যদিকে সেখানে লিনের তো অনেক বেশি অসম্মান হয় আর সে বাড়িতে গিয়ে তার মাকে সবকিছুই বলতে শুরু করে। তারপর সে তার মাকে নিয়ে চলে যায় সোয়ানের কাছে তাকে কথা শোনাতে। আর সে তো বলছিল সোয়ানকে তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তার সাইড নেওয়ার জন্য সেখানে ইয়ান এবং তার ভাই ছিল। লি সবাইকে বলতে শুরু করে যখন সোয়ান তাদের সাথে ছিল তার সাথে কি কি করা হয়েছিল। ইয়ান তো বলতে শুরু করে, সোয়ানের কাছে যদি তোমরা ক্ষমা না চাও তাহলে কিন্তু তোমাদের কোম্পানির সাথে সব কোলাবেশন আমি একেবারে শেষ করে দিব, তোমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। লিনের বাবা তো ভয় পেয়ে যায় আর তার মেয়েকে বলতে শুরু করে, তাড়াতাড়ি সোয়ানের কাছে ক্ষমা চাও। লিন তখন তার সব দোষ মানতে শুরু করে আর সে স্বীকার করে সে সোয়ানের সাথে কি কি করেছিল। লিন না চাইতেও ভিডিওতে সব কিছু স্বীকার করে। লিন বলে এখন কি হয়েছে, তখন সে বলতে শুরু করে, এখন তোমাদের সাথে আমরা কোনো কাজ করব না, আর আমি কাজ না করলে তোমাদের সাথে কেউই কাজ করবে না। লিন তো লিকে বলতে শুরু করে, তুমি না বললে সব কিছু স্বীকার করলে কোলাবেশন ক্যান্সেল করবে না। তখন সে বলতে শুরু করে, কোম্পানি আমার ভাইয়ের, আমার ভাই যা করবে তাই হবে। লিন তখন রেগে বলতে শুরু করে, এর মানে তুমি আমাকে অসম্মানিত করলে। কথা বলে সে কান্না করতে শুরু করে। লিন তো রেগে যায় আর সে সোয়ানকে মারার পরিকল্পনা করে, আর সে যখনই তাকে মারতে যাবে তখনই সেখানে আমাদের নায়ক চলে আসে। সেখানে ইয়ানের অবস্থা তো খারাপ হয়ে যায়। পুলিশ এসে সেখানে ম্যাং এবং লিনকে ধরে নিয়ে যায়। সেখানে সোয়ান তো তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ইয়ান সুস্থ হয়ে যায়। তারপর সে সোয়ানকে তার ফিলিংস কনফেস করে ফেলে আর তাকে বলে সে তাকে ভালোবাসে। আর সে সোয়ানকে বলতে শুরু করে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তখন সেও রাজি হয়ে যায়। সেখানে ইয়ান তো সোয়ানকে বলতে শুরু করে, আমি তোমার মনের সব কথাই বুঝতে পারি। সোয়ান তাকে বলতে শুরু করে, এর মানে তুমি আমার ব্যাপারে সব কিছুই জানতে। তখন সে বলে হ্যাঁ। ইয়ান তাকে বিয়ের জন্য প্রপোজ করে, সেও তখন রাজি হয়ে যায়। তখন সে তাকে আংটি পরাতে শুরু করে। এই সিন আবার দূর থেকে ইয়ানের মা এবং ভাই দেখছিল, তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। এই সিনের মাধ্যমে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।